নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি, ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য পোস্টমর্টম। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, পোস্টমর্টম। আমার ফুলপিসির শ্বশুর এককালে সরকারি ডাক্তার ছিলেন, তাই আমরা সবাই ওনাকে ডাক্তার দাদু বলে ডাকতাম। উনি ভারী মজার মানুষ। এখন বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। ডাক্তারি থেকে সেই কবে রিটায়ার করেছেন। এখন পুরোপুরি ঘর বসা। আমরা যখনই ফুলপিসিদের বাড়ি যেতাম, সন্ধে হলেই খোলা ছাদে আমরা দাদুকে গোল করে ঘিরে বসতাম, আর একটা লণ্ঠনের আলো মাঝখানে রেখে দাদু আমাদের ভূতের গল্প শোনাতেন। সেবার উনি ওনার ডাক্তারি জীবনের একটা ভূতের গল্প শোনালেন। আমি তখন ঝাড়খণ্ডের দিকে একটা সরকারি হসপিটালে চাকরি করি। আমার কাজটা যতটা না জ্যান্ত মানুষ নিয়ে, তার চেয়ে ঢের বেশি মরা মানুষ নিয়ে। মানে আমি পোস্টমর্টম করতাম। আর লাশ ঘরে যে ডোম কাজ করত তার নাম ছিল রঘু। লাশ চিড়ে পরীক্ষা নিরীক্ষা করা আমার কাজ, আর কাজের শেষে লাশটা সেলাই করা রঘুর কাজ। আর সত্যি কথা বলতে কি, ওই লাশ ঘরে সারা দিন রাত বসে থাকা, মরা নাড়াঘাটা করা বেশ কালঘাম ছোটানোর কাজ। আমার আবার কি, আমি তো একবার মরা চেলা করেই খালাস। মরা বার করা, পোস্টমর্টমের জন্য রেডি করা, তারপর চেরা লাশ সেলাই করা, সারাদিন রক্ত জল মেশানো ওই ঠান্ডা ঘরে বসে থাকা কোনো অংশেই জমপুরীর থেকে কম নয়। তাই যারা হসপিটালে ডোমের কাজ করে তারা প্রত্যেকেই একটু আধটু নেশা করত। আমাদের লাশ ঘরের রঘুও নেশা করত, তবে ওর নেশাটা একটু লাগাম ছাড়া। সারাদিন দেশি মদে চুর হয়ে থাকত। চোখ দুটো সব সময় জবা ফুলের মতো টকটকে লাল হয়ে থাকত, আর নেশায় ঢুলঢুল করত। মাইনের সব কটা টাকাই ওই নেশার পেছনেই উড়িয়ে ফেলত। তাই ঘরে বউয়ের সঙ্গে দিন রাত অশান্তি লেগে থাকত। একদিন অশান্তি চরমে উঠল। শুনলাম সেই রাতেই রঘুর বউ ক্ষান্তমণি ঘরের মধ্যে গলায় দড়ি দিয়েছে। সকালে পুলিশ এসে ক্ষান্তমণির লাশটা আমাদের হসপিটালেই নিয়ে এলো পোস্টমর্টমের জন্য। যতই যাই হোক, বউ তো, তাই ওই ঘটনার পর রঘু কেমন একটা গুম মেরে গেল। রোজকার মতো সে সেদিনও ক্ষান্তমণির লাশটা নিয়ে যাবার পর হসপিটালের লাশ ঘরের বাইরে টুলটার ওপরে বসে রইল রঘু। তবে রঘু সারা দিন পাথরের মূর্তির মতো উদাস হয়ে একদিকে তাকিয়েই বসে রইল। রঘুর অবস্থা দেখে আমার মনটা কেমন একটু খারাপ হয়ে গেল। ভাবলাম, থাক, দুদিন থাক। লাশটার দাবিদারেরই যখন এই অবস্থা, তখন দুদিন থাক, তারপর নয়। তাই ক্ষান্তমণির পোস্টমর্টমটা সেদিন আর করা হলো না, কারণ রঘু ছাড়া পোস্টমর্টম প্রায় অসম্ভব। কারণ রঘুই পোস্টমর্টমের সময় আমায় সাহায্য করত। অন্য এক আধজন জুনিয়র ডাক্তার থাকতো বটে, তবে রঘুকে সবসময়ই দরকার পড়ত। সেদিন যেহেতু পোস্টমর্টমটা হলো না,
তাই সন্ধ্যের পর আমি রঘুকে বাড়ি চলে যেতে বললুম। কিন্তু রঘু কিছুতেই বাড়ি যেতে চাইল না। আমি ওর মনের অবস্থা বুঝতে পেরে ওকে আর জোর করলাম না। মনে মনে ভাবলাম, ও সারা জীবন তো বউটাকে শুধু কষ্টই দিয়েছে, তাই হয়তো শেষ যাত্রাটুকু স্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। আমিও আর জোর করলাম না, শুধু বললাম, যদি অসুবিধা হয় তাহলে আমার কোয়ার্টারে চলে আসবি, বুঝলি রঘু? রঘু শুধু কলের পুতুলের মতো মাথা নাড়ল। তারপর পাশে আমি আমার কোয়ার্টারে চলে গেলাম। সেদিন আমার নাইট ডিউটি ছিল না। রাত তখন 2টো হবে। হঠাৎ আমার কোয়ার্টারের দরজায় জোরে জোরে ধাক্কা মারল কেউ। আমি ঘুমের ঘোরেই উত্তর দিলাম, কে? বাইরে বাইরে কে? বাইরে থেকে রঘু হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আমি 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 ডাক্তারবাবু, দরজাটা একটু একটু খুলুন না ডাক্তারবাবু। দরজাটা খুলতেই রঘু ঘরের মধ্যে ঢুকে নিজেই তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। আমি ওর মুখ দেখেই বুঝলাম সব ঠিক নেই। তবুও জিজ্ঞাসা করলাম, কি হলো রে, কি হলো? সব ঠিক আছে তো? সে হতবম্বের মতো উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, মানে মানে না। আমি বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। বুঝলাম ও কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। শুধু মনে মনে ভাবলাম, যে রঘুকে এক সময় ভূতেরাও ভয় পেত, আজ কি না সেই রঘুই ভয়ে কাঁপছে। তবে আমি কোনো কথা জিজ্ঞাসা করিনি। ও নিজে থেকেই আনমনে বলতে আরম্ভ করল, ও ও এসে, ও ও আমায় আমায় ছাড়বেনি। এবার আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কে? খেন্তি। আমি আবার বললাম, কই, কোথায়? ওই 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 লাশ ঘরে। আমি আমি বসেছিলুম, আমার আমার চোখের সামনে ওই ওই লাশ ঘরের দরজাটা হুট করে খুলে গেল। তার মধ্যে থেকে একটা একটা কালো মেয়ের ছায়ামূর্তি বেরিয়ে এলো। প্রথমে ভেবেছিনু হাসপাতালের কেউ বোধ হয়। তারপর বুঝলুম সেই সেই একই নুপুরের শব্দ, সেই সেই একই রকম নেবুর তেলের গন্ধ। তবু আমি সাহস করে জিজ্ঞাসা করনু, কে কে গা ওখানে? সেই আলো আঁধারির মধ্যে ছায়ামূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর আমার দিকে ঘুরে খেঁকিয়ে বলল, চিনতে পারোনি কালামুখ মিংসে? আমায় চিনতে পারোনি? তা পারবে কেন? এখনো ছাইপাশ পেটে পড়েনে বুঝি? সেই সেই একই গলা। ও ও ও আমায় ছাড়বে না, ও আমায় আমায় কিছুতেই ছাড়বে না। আমি তখন খুব একটা ভূতটুত বিশ্বাস করতাম না। আমার কাছে মানুষের দুটোই পরিচয়, জ্যান্ত আর মরা। এরপরেও যে কিছু থাকতে পারে সে বিষয়ে আমি চিরকালই বিরোধিতা করে এসেছি। কিন্তু রঘুর মনের অবস্থা বুঝতে পেরে আমি তার কথার কোনো বিরোধিতা করলাম না। আমি বেশ বুঝতে পারছিলাম রঘু সারাদিন ব্যাপারটা নিয়ে ভেবে ভেবে ভুলভাল কল্পনা করছে, আর ও নিজেকে খেন্তির অপরাধী বলে ধরে নিয়েছে। তাই এই সব চোখের সামনেও দেখতে পাচ্ছে। সেই মুহূর্তে এটাই ছিল আমার ওই ঘটনার ডাক্তারি ভাষার ব্যাখ্যা। আমি রঘুকে বললাম, আজ রাতটা তুই আমার ঘরেই শুয়ে পড় রঘু, বুঝলি? রঘুও একবারও আপত্তি করল না। ও ঘরের মেঝেতে একটা মাদুর পেতে শুয়ে পড়ল। ঠিক আধ ঘন্টাটা কেটেছে, সবে ঘুমের তন্দাটা এসেছে। হঠাৎ
দরজায় আবার জোরে জোরে কে ধাক্কা মারল। আমি বিছানা থেকে নেমে দরজাটা খুলতে যাব, হঠাৎ দেখি মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে রঘু ঠক ঠক করে কাঁপছে আর বলছে, ও ও এসে ও ও এসে ও ও আমায় সারবেনি, ও ও এসে। আমি নেমে দরজাটা খুলে দেখলাম কেউ নেই। এদিক ওদিক ঘাটটা ঘুরিয়ে কাউকেই দেখতে পেলাম না। এবার আমারও গাটা কেমন একটু কাঁটা দিয়ে উঠল, তবে মুখে কিছুই বললাম না। তারপর দুজনেই আবার শুয়ে পড়লাম। সেই রাতে কিন্তু আর কিছুই ঘটল না। পরের দিন সকালে উঠেই আমি মনে মনে ঠিক করলাম, আজ রঘুর বউ ক্ষান্তমণির পোস্টমর্টমটা করে দিয়ে ঝামেলাটা মেটাতে হবে। রঘুও মনে মনে তাই চাইছিল। দেহটা দাহ হলে তবেই রঘুর নিস্তার। এমনিতে পোস্টমর্টম আমি রাতের দিকেই করি, কিন্তু এ ব্যাপারটা একটু অন্যরকম। তাই ডিউটির পর মানে সন্ধ্যের সময় পোস্টমর্টমের সময় ঠিক হলো। 6টায় ডিউটি আওয়ার শেষ করে পোস্টমর্টমের জন্য রেডি হতে গেলাম, আর রঘুকে লাশটা পোস্টমর্টম টেবিলে তুলতে বলে গেলাম। রঘু লাশ ঘরে খেন্তির মৃতদেহটা আনতে গেল। তখন আমি আমার চেম্বারে পোস্টমর্টমের জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ রঘু হাউমাউ করে চিৎকার করতে করতে দৌড়ে আমার চেম্বারের দরজাটা খুলে হুড়মুড় করে আমার পায়ের কাছে গিয়ে পড়ল। আমি তো পুরো ব্যাপারটা দেখেই অবাক হয়ে গেলাম। চেঁচিয়ে বললাম, কি হলো রে, কি হলো রঘু, কি হলো তোর? রঘু থরথর করে কাঁপতে কাঁপতে বড় বড় চোখ করে বলল, খেন্তি। আমি বললাম, কই, কোথায়? ওই যে লাশ ঘরে টেবিলের উপর খেন্তির দেহটা নড়তিছে। আমি টেবিল থেকে চট করে স্টেথোস্কোপটা তুলে নিয়ে দৌড়ে গেলাম লাশ ঘরের দিকে। কারণ ডাক্তারি জীবনে 2-1বার এমন হয়েছে যে দেহ মৃত বলে ঘোষণা করে দেওয়ার কয়েক ঘন্টা পরেও দেহটা আবার নড়ে উঠেছে। সেটা ভেবেই আমি লাশ ঘরের দিকে দৌড়ে গেলাম। রঘুও আমার পেছন পেছন ছুটল। আমি লাশ ঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম। দেখলাম ক্ষান্তমণির লাশটা কাঁপতে কাঁপতে উঠে বসার চেষ্টা করছে। এরকম দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। আমি দৌড়ে গিয়ে স্টেথোস্কোপটা খেন্তির বুকে বসাতেই আমি হতবাক হয়ে গেলাম। সেই বুকে এক বিন্দুও স্পন্দন নেই। কিন্তু তখনও আমার ভূত বলে মনে হয়নি। ঠান্ডাতে অনেক সময় মরা খেঁচে যায়, ওই ঠান্ডা গড়ে মরাটাও হয়তো খেঁচে যাচ্ছিল। তাই আমি রঘুকে বললাম, রঘু, পায়ের দিকটা একটু চেপে ধর, আমি বুকে চাপ মেরে এটাকে শোয়ানোর চেষ্টা করি। তারপর আমি লাশটার বুক আর গলার মাঝখানে কনুই দিয়ে চাপ দিয়ে অনেক কষ্ট করে মরাটাকে বেডে শুইয়ে দিলাম। সবে রঘুর দিকে ঘুরেছি, সাথে সাথে আমার সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নিচের দিকে নেমে গেল। আমার ডান হাতটাকে বরফের মতো কোনো একটা ঠান্ডা জিনিস চেপে ধরেছে। কিন্তু রঘু আর আমি ছাড়া অন্য কেউই ও ঘরে ছিল না। আর রঘু আমার চোখের সামনেই দাঁড়িয়ে। আমি ঘুরে তাকাতেই আমার পায়ের তলার মাটি পুরো সরে গেল। দেখলাম ক্ষান্তমণির মরাটা চোখ বন্ধ করে উঠে বসেছে। তারপর ধীরে ধীরে চোখটা খুলতেই আমার বুকের রক্ত ছলকে উঠল। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। মনে হলো
অজ্ঞান হয়ে যাব। সেই মণিহীন অসার চোখের দৃষ্টি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তারপর এক বুক কাঁপানো চিৎকারে আমার আমার সেই তন্দাটা কেটে গেল। মৃত্যু যেন চোখের সামনে দাঁড়িয়ে। রঘু ততক্ষণে রক্ত ও জলে ভেজা লাশঘরের মেঝের কোণে পড়ে ঠক ঠক করে কাঁপছে। আমি কি করব ঠিক ঠিক বুঝে উঠতে পারলাম না। হঠাৎ সেই কান ফাটা চিৎকার নিস্তব্ধতায় বদলে গেল এবং খেন্তির মৃতদেহটা বেডের ওপর পা ছড়িয়ে বসে ফিসফিস করে বলতে শুরু করলো, আমার শরীরটাকে কাঁটা ছেঁড়া করবে ডাক্তার। আমাকে চিড়ে দেখবে ভিতরে কি আছে। লজ্জা করবে নি কো? তোমাদের লজ্জা করবে নি? তোমরা তোমরা সবাই এক। ওই ওই কালামুখ মিংসেটার মতো পরপুরুষ হয়ে অন্যের বউকে দেখতে লজ্জা করবে নি? কিন্তু কিন্তু আমার যে লজ্জা করবে। আমি তো তোমায় কাঁটা ছেঁড়া করতে দেবনি কো। তাছাড়া আমার ভিতরে কি দেখবে গা? আমি আমি কি করে মরেছি নো? আমি তো দেখতে দেবনি কো। তোমাদের ফড়মে তার চেয়ে বড় নিকে দাও, আমি গলায় দড়ি দিয়েছিনু। বলতে বলতে খেন্তির গলা একটু নরম হয়ে এলো। এদিকে এতক্ষণ মেঝেতে পড়ে ভয়ে কাঁপতে থাকা রঘু হাউমাউ করে কেঁদে ফেলল। খেন্তি এবার তার ভয়ঙ্কর রূপ নিয়ে রঘুর দিকে ঘুরে তাকালো এবং বলল, এখন কেঁদি আর কি হবে মেনিমুখ মিংসে? যখন গলা টিপে মারলি আর কাঁঠায় ঝুলিয়ে দিলি তখন মনে ছিল নিকো? কেমন দুটিতে মিলে থাকতুম, দুদণ্ড গল্প করতুম। মিংসের সহ্য হলো নিকো, এখন আবার মরা কান্না কাঁদিছে। ওই ওই ছাই পাশগুলোই যত নষ্টের গোড়া। নাতি মারি অমন ছাই পাশের মুখে। আবার আমার দিকে ঘুরে আমার হাত দুটোকে ধরে কাঁদতে কাঁদতে ভুতুড়ে ক্ষান্তমণি বলল, ওরে ওরে ক্ষমা করে দেন না ডাক্তার বাবু। যতই হোক মিংসেটারে বড় ভালোবাসতুম আমি। চাইনে ওই পোড়ার মুখ মিংসেটা জেলে যাক। জানলে ডাক্তার, ও যতই মারুক না কেনে, তবুও ওর মুখখানা না দেখলি পারে আমার মোটে ভালো লাগতো নিকো। আপনি আপনি দিব্যি করেন ডাক্তার বাবু, ওরে জেলে পাঠাবেনি। এতক্ষণ যে ক্ষান্তমণির লাশটা আমাদের ভয় দেখাচ্ছিল সেটাই এখন রঘুডোমের বউ হয়ে স্বামীকে বাঁচানোর জন্য আমার পায়ে ধরছে। তবে সত্যি বলতে কি, এটা আমি বুঝেছিলাম, মানুষ জ্যান্ত বা মরা এই দুই রকমেরই হয়। তবে তারপরে যেটা থেকে যায় সেটা শুধুই ভালোবাসা। এই প্রথমবার পোস্টমর্টমের রিপোর্টে ভুল রিপোর্ট লিখতে আমার খুব আনন্দ হচ্ছিল। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটি চাও ঠিক তেমনটি হবে, তবে পোস্টমর্টমটা আমায় করতেই হবে। খেন্তি এবার কাঁদো কাঁদো হয়ে বলল, নিশ্চিন্তি হলাম ডাক্তারবাবু। কাল রাত থেকে ঘুরতেছি আপনায় বলবো বলি। এই মিংসেটা ছিল বলি
আপনারে বলতে পারিনি। এবার আপনার যা ইচ্ছা তাই করুন, কাটুন ছিঁড়ুন যা ইচ্ছে তাই। বলেই মরা ক্ষান্তমণি গুটি গুটি পায়ে গিয়ে রঘুকে গড় করে পোস্টমর্টমের টেবিলে এসে ধাড়াম করে পড়ে গেল। তবে ওই দেহ আমি আর পোস্টমর্টম করিনি। রঘুকেই বলেছিলাম, তোর বউ তুই চিড়ে তুই সেলাই করে দে। এই ঘটনার পর রঘুর সাথে আমার আর বার দুয়েক দেখা হয়েছিল। ঠিক তার পরের দিন ভোরবেলা রঘু আমার সাথে দেখা করতে এসেছিল। বলেছিল, ডাক্তারবাবু, আমি আমি চলি যাচ্ছি, এখানে আর থাকবো নিকো, যেদিকে দুচোখ চায় চলি যাব। পাপের পাপের প্রায়শ্চিত্তর তো করতেই হবে, কি বলো ডাক্তারবাবু? সেদিন কিন্তু রঘু এক ফোঁটাও মদ খায়নি। মনটা আমার একটু খারাপ হয়ে গেল। সেই দিনই বেলা 10টার নাগাদ একটা মরা হসপিটালে পোস্টমর্টমের জন্য এলো। এটাও সেই গলায় দড়ি কেস। কাল রাতে নাকি মরেছে। মরা পুরো খেঁচে শিক হয়ে গেছে। লাশ ঘরে গিয়ে মরাটা দেখতেই আমার হৃৎপিণ্ড পুরো শুকিয়ে গেল। ওটা রঘুর লাশ ছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন পোস্টমর্টম।